বান্দরবান ও হবিগঞ্জে বন্যা, আশঙ্কায় চট্টগ্রাম সহ আরও 12 জেলা। অস্বাভাবিক জোয়ারে উপকূলের অনেক এলাকা প্লাবিত। শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, সংসদে প্রধানমন্ত্রী। আমানতের টাকা সুদসহ ফেরত পাবেন সংকটাপন্ন 5 ব্যাংকের গ্রাহকরা, বললেন অর্থমন্ত্রী। ছেঁড়া ফাটা নোটে ভোগান্তি বাড়লেও ভল্টে পড়ে আছে আওয়ামী আমলের 16,000 কোটি টাকার নতুন নোট। বাজারে ছাড়তে সরকারি নির্দেশনার অপেক্ষায় কেন্দ্রীয় ব্যাংক। গাজীপুরের 9 কোটি টাকার প্রকল্প জলে, নির্মাণের মাত্র 8 মাসেই সড়ক দেবে নদীতে। চাঁদপুর শহর রক্ষা বাঁধ সংস্কারে ধীরগতি, ফের ভাঙনের শঙ্কা। ইরানের একাধিক শহরে দ্বিতীয় দিন হামলা যুক্তরাষ্ট্রের। হরমুজে অবাধ চলাচলে বাধা দেয়ায় ফের অভিযান, জানালো সেন্টকম। সপ্তাহব্যাপী শেষকৃত্য অনুষ্ঠানের পর জন্মস্থান মাশহাদে আজ খামেনির দাফন। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। টানা 3 দিনের রেকর্ড 700 মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম অঞ্চল। পাহাড় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। জোয়ারের পানিতে তুলেছে নোয়াখালীর হাতিয়ার 7টি ইউনিয়নের অধিকাংশ এলাকা। এদিকে সিলেট বিভাগেও নদ নদীর পানি বাড়তে থাকায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। একটানা বৃষ্টিতে বন্যা ও পাহাড়ি ঢলের পানি বাড়ছে কক্সবাজারের নিম্নাঞ্চলে। পানিতে তলিয়েছে চকরিয়া, উখিয়া, টেকনাফের বেশ কিছু গ্রাম। বান্দরবানের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে চাপা পড়েছে প্রায় 20টি বসতঘর। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে আশেপাশের কয়েকটি জনবসতি ও সড়ক। এদিকে কাপ্তাই ও সাজেক সড়ক সহ বিভিন্ন জায়গায় পাহাড় ধসে বন্ধ আছে যান চলাচল। দীঘিনালার কবাখালীতে পানি ঢুকে পড়ে প্লাবিত হয়েছে পাহাড়ি এলাকা। থই থই পানিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামও। পানি ঢুকে পড়েছে নিজ এলাকার দোকানপাট, বসতঘরে। নগরীর বাইরে পানি ঢুকেছে হাটহাজারী, সাতকানিয়া, সীতাকুণ্ড, বাঁশখালীর বেশ কিছু জনপদে। সিলেট বিভাগের জেলা হবিগঞ্জ ও সুনামগঞ্জে বাড়তে শুরু করেছে নদীর পানি। বন্যার আশঙ্কা দেখা দেয়ায় আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। অন্যদিকে ভারী বর্ষণে মেঘনার অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলার 7 ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে মেঘনার অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলার 7 ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। পানির নিচে ডুবে আছে অধিকাংশ সড়ক, বাড়িঘর। দুর্ভোগে দিন কাটাচ্ছে দ্বীপটির কয়েক লাখ বাসিন্দা। আর এ নিয়ে আরও জানাতে হাতিয়ার চর কৈলাস থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, দ্বীপের জনবসতিগুলোর কি অবস্থা জানাবেন, আর আবহাওয়ার পূর্বাভাস কি বলছে? আসলে এই জনপদের যে বাসিন্দারা রয়েছেন তাদের গত 5 দিনের যে দুর্ভোগ সেটি কিন্তু দিন দিন ক্রমশ বেড়েই চলছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভার চরকৈলাস 3 নং ওয়ার্ড এলাকা, এবং আমার পিছনে দেখতেই পাচ্ছেন আসলে যে জনবসতিগুলো, এগুলোতে কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান পানি। এই এলাকায় যে সড়কগুলো রয়েছে সেগুলো আজ 3 দিন ধরে কিন্তু পানির নিচে রয়েছে। এই গ্রামেরই প্রায় 8,000-এর মতো মানুষ, যারা কিন্তু গত 3 দিনের বেশি সময় ধরে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। একই চিত্র কিন্তু হাতিয়ার প্রায় 60টি ইউনিয়নের, বিশেষ করে নিজুমদ্বীপ, সোনাদিয়া, জাহাজমারা, হরণী এবং সানন্দী ইউনিয়নের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু গত 3 দিন ধরেই পানিবন্দী অবস্থায় দিন যাপন করছেন। একদিকে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও অন্যদিকে মেঘনা নদীর যে জোয়ার সেটি স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো আজ থেকে 3 দিন আগেই প্লাবিত হয়েছিল, এবং সেই প্লাবিত হওয়ার সাথে সাথে পানিবন্দী হয়ে পড়েছে এই দ্বীপের কয়েক লাখ বাসিন্দা। এর কারণে কিন্তু মানুষের স্বাভাবিক যে জীবনযাপন এবং চলাচল সেটিতে বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন, তাদের আসলে চলাচলে বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে যারা কর্মজীবী মানুষ রয়েছেন তাদেরও বেশ বিপাকে পড়তে হয়েছে। আমি এই এলাকায় এসে কথা বলেছি, এখানে যারা স্থানীয় জনসাধারণ রয়েছেন তাদের সাথে, তারা জানিয়েছেন
একদিকে তাদের ঘর বাড়িতে পানি উঠে যাওয়ায় তারা বের হতে পারছেন না, অন্যদিকে তাদের ফসলের জমি, মাছের ঘের এগুলো কিন্তু সব ভেসে গেছে, যার কারণে তারা কিন্তু বেশ কয়েক লাখ টাকার একজন ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। তো আমি কথা বলেছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন আসলে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধির কারণে কিন্তু হাতিয়ার যে নদী রক্ষা বাঁধগুলো রয়েছে সেগুলোরও বেশ কিছু এলাকায় জরুরি ভিত্তিতে তারা জিও ব্যাগ ডাম্পিং করেছেন এবং যে সকল বেড়িবাঁধ এখনো ঝুঁকিপূর্ণ সেগুলোতেও তারা খবর নিচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কিন্তু তারা কথা বলে ওই সকল এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করছেন। পাশাপাশি এই দ্বীপের যে সকল দুর্গত এলাকা রয়েছে সেগুলোতে যে সকল এলাকায় জরুরিভাবে আশ্রয় কেন্দ্র প্রয়োজন সে সকল এলাকায় কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোকে খোলা রাখার তাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি রেড ক্রিসেন্ট এবং সিপিপির শতাধিক দল সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তো এই ছিল আসলে নোয়াখালীর হাতিয়ার চর কৈলাস থেকে জনদুর্ভোগ নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৭ ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। শেয়ারবাজার কেলেঙ্কারির সাথে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে উন্নত ও টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ৫টি সংকটাপন্ন শরিয়া ভিত্তিক ব্যাংকের আমানতকারীরা সুদসহ তাদের টাকা ফেরত পাবে বলে সংসদে জানান অর্থমন্ত্রী। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সাদিদ আরাফাত জানাবেন বিস্তারিত। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন বিগত আওয়ামী সরকারের আমলে শেয়ার বাজারে ধারাবাহিক দরপতন ও অনিয়মের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেয়ার মার্কেট কারসাজি, অনিয়ম। বুধবার অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, শেয়ার বাজার কারসাজিতে জড়িতদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দুদকে প্রতিবেদন পাঠানো হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে উন্নত ও টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। এদিন কৃষিকে লাভজনক ও রপ্তানিমূলক খাতে পরিণত করার পাশাপাশি আগামী 5 বছরের মধ্যে প্রায় 3.25 লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। কৃষিকে প্রযুক্তি নির্ভর করার জন্য কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করতে চাইছে। কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেস, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তুকির সমন্বয় করতে গিয়ে বিদ্যুতের দাম বাড়াতে হয়। এ সময় দাম সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি বিদ্যুতের সংকট কাটাতে রংপুর বিভাগের 9টি বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর কথাও জানান মন্ত্রী। আমরা চেষ্টা করব যাতে বিদ্যুতের দাম কমিয়ে নিয়ে আসা যায় এবং সহজ মূল্যের বিদ্যুৎ দেওয়া যায়। জ্বালানি মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে আমাদেরকে মাঝে মাঝে এই ভর্তুকি কমানোর জন্য বিদ্যুতের দামের সাথে সম্মিলন করতে হয়, সেই জন্য বিদ্যুতের দাম বাড়ে। এদিকে বৃহত্তর চট্টগ্রাম ও পাহাড়ি অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় 200 টন চাল, 10 লাখ টাকা ও শুকনো খাবার বরাদ্দের কথা জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী। প্রত্যেকটি জেলায় 200 মেট্রিক টন করে চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি এবং আমাদের কিছু শুকনো খাবার রয়েছে প্যাকেটজাত, ওগুলো আমরা বিতরণ করতে বলেছি। প্রতিনিয়ত আমরা জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলছি, মাননীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করবে, এগুলো ওনারা বিতরণ করবেন। এদিকে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 5টি সংকটাপন্ন শরিয়া ভিত্তিক ব্যাংকের আমানতকারীরা সুদসহ তাদের টাকা ফেরত পাবে। এছাড়া অবৈধভাবে বিদেশে পাচার করা অর্থ ফেরাতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। গ্রাহকদের আমানত প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই 5টি ব্যাংকের বিনিয়োগ অনিয়ম সমূহে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে বিশেষ ফরেনজিক অডিট চলমান রয়েছে। যারা আমানতকারী
তাদের আমানত সুদসহ ফেরত দেওয়া হবে। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাশ হয়। 15 সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা 11 আসনের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। মূলত সরকারি বিভিন্ন হিসাব নিকাশ ও ব্যয়ের স্বচ্ছতা তদারকির কাজ করবে এই কমিটি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে 11 দলীয় জোট আয়োজিত সেমিনারে তিনি এমন অভিযোগ করেন। এ সময় গণভোটের রায় নিয়ে কোনো অপমান সহ্য করা হবে না বলে সতর্ক করেন জামায়াত আমির। বলেন, নতুন পুরাতন কোনো ফ্যাসিবাদই মেনে নেওয়া হবে না। সেমিনারে বক্তারা রক্তপাত এড়াতে সরকারকে গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানান। সেই সাথে চলতি মাসেই জুলাই জাদুঘর খুলে দেওয়ার দাবিও উঠে। বাংলাদেশের মানুষেরা আর রক্তপাত দেখতে চায় না। বাংলাদেশের মানুষেরা একটা গণতান্ত্রিক উপায়ের মধ্য দিয়ে রাষ্ট্রটার একটা কাঙ্ক্ষিত সংস্কারের রূপান্তর তারা দেখতে চায়। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। আমরা কোনো ফ্যাসিবাদ নতুন হোক পুরাতন হোক মেনে নেব না, এ বিষয়ে স্পষ্ট। জেল জুলুমের ভয় দেখাবেন না। পকেটে টাকা আছে কিন্তু বাজারে সওদা মিলছে না। কয়েক মাস ধরে এমন ভোগান্তির মুখে পড়ছেন লাখ লাখ মানুষ। কারণ টাকাটা ছেঁড়া কিংবা ফাটা। ব্যবহারযোগ্য নোটের সংকটে সাধারণ মানুষের ভোগান্তি যখন চরমে, তখন বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ভল্টে পড়ে আছে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে ছাপা 16,000 কোটি টাকারও বেশি নতুন নোট। অর্থনীতিবিদরা বলছেন, খরচ বাঁচাতে এই টাকা এখনই বাজারে ছাড়া জরুরি। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় নিয়ন্ত্রক সংস্থা। বিস্তারিত নাইম কামালের প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে বাজারে চাহিদা মতো নতুন নোটের সরবরাহ না থাকায় হাত বদল হতে হতে জরাজীর্ণ হয়ে পড়েছে অধিকাংশ টাকা। ফলে এই পচা নোটের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। আমার হাতে 100 টাকার যে নোটটি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আপনি কিছুই কিনতে পারবেন না, কারণ নোটটি ছেঁড়া। এরকম লাখ লাখ নোটে বাজার এখন সয়লাভ। সাধারণ মানুষ বলছেন, এ ধরনের নোট দিয়ে তারা যেমন কিছু কিনতে পারছেন না, ঠিক তেমনই খুব সহজে ব্যাংকে গিয়ে বদলাতেও পারছেন না। অবাক করা তথ্য হলো, বাজারে যখন নতুন নোটের এমন হাহাকার, ঠিক তখনই বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ভল্টে পড়ে আছে 16,000 কোটি টাকারও বেশি নতুন নোট। অর্থাৎ আপনার পকেটে অকেজো টাকা, আর ব্যাংকের ভল্টে পড়ে আছে আসল টাকা। সেই টাকা কেন বাজারে আসছে না, সেই প্রশ্ন এখন সবার মনে। তথ্য বলছে, পতিত আওয়ামী সরকারের ছবিযুক্ত এসব নোট বেশ আগেই ছাপানো হয়েছে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান পরিস্থিতিতে এই বিশাল অঙ্কের টাকা বাজারে ছাড়া নিয়ে এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে। এদিকে চাহিদা মতো নতুন টাকা যোগান দিতে পারছে না সরকারি মুদ্রণালয় বা টাকশাল। অর্থনীতিবিদরা বলছেন, জনগণের ট্যাক্সের টাকায় ছাপানো নোট আটকে না রেখে জনগণের প্রয়োজনেই বাজারে ছাড়া হবে বুদ্ধিমানের কাজ। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্থনীতি যে গভীর সংকটে পড়ছে, আর অর্থের অপচয় করে আর আমরা টাকা যাতে আর না ছাপাই, যে টাকাগুলো ছাপানো আছে এই টাকাগুলোই আমরা এখন বাজারে ছেড়ে দিই। কারণ এটা তো রাষ্ট্রের স্বীকৃতি, মানে রাষ্ট্রের স্বীকৃতি টাকা, সুতরাং এটা ভল্টে রাখলে এটা কিন্তু রাষ্ট্রের আসলে ক্ষতি হবে। যে পরিমাণ লাস্টে প্রিন্ট করেছে, আমি পত্রিকার রিপোর্ট অনুযায়ী বলছি যে সেগুলা পিছনে খরচ হয়েছে প্রায় 300 কোটি টাকা। এই মুহূর্তে যদি রাষ্ট্রের 300 কোটি টাকার পরিবর্তে আপনি এটাকে আবার সাবস্টিটিউট করতে চান, তাহলে 600 কোটি টাকা এই সমপরিমাণ মুদ্রার জন্যই খরচ হবে, যেটা বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির জন্য 600 কোটি টাকা কিন্তু বিশাল। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রস্তুতি তাদের আছে, তবে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে উপর মহলের নির্দেশের। চাহিদার মোতাবেক আমরা নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়তে পারছি না। আর পুরাতন ডিজাইনের যে নোটগুলো এখনও আমাদের ভল্টে কিছু রয়ে গিয়েছে, এই ব্যাপারে আসলে সিদ্ধান্ত দরকার। এই ব্যাপারে যদি সিদ্ধান্ত গৃহীত হয় যে না, এই নোটগুলি আমরা বাজারে ছাড়তে পারি, অন্তর্বর্তীকালীন সময়ের
যে চাহিদা সেটা মেটানোর লক্ষ্য। তবে অবশ্যই আমরা ছাড়বো, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বাজারে জরাজীর্ণ নোটের সংখ্যা কমিয়ে আনতে নীতি নির্ধারকদের উপর ভরসা করা ছাড়া উপায় নেই। নাইম কামাল, এখন, ঢাকা। গাজীপুরের রাজাবাড়ী বাজার থেকে জেলা শহরের সঙ্গে যাতায়াতের জন্য 9 কোটি টাকা ব্যয়ে যে সড়ক নির্মাণ করা হয়েছিল 5 কিলোমিটার, কিন্তু নির্মাণের মাত্র 8 মাসের মাথায় সড়কটি দেবে গিয়ে ধসে পড়েছে নদীতে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। আর ঠিকাদাররা বলছেন নদী তীরবর্তী হয় এমন ভাঙন স্বাভাবিক ঘটনা। ইফতেখার রায়হানের প্রতিবেদনে বিস্তারিত। আঞ্চলিক মহাসড়কটি নির্মাণের বছর পেরোনোর আগেই একদিকে দেবে গিয়ে ধসে পড়ছে নদীতে, অন্যদিকে রাস্তা জুড়ে দেখা দিয়েছে ছোট বড় ফাটল। এমন ভোগান্তি আর দুর্ভোগ নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন শ্রীপুর থেকে গাজীপুর জেলা সদরে চলাচলকারী কয়েক হাজার বাসিন্দা। সড়কের ভাঙন ঠেকাতে নদীর পাড়ে ব্লক বসানো সহ সড়ক নির্মাণের দায়িত্ব পায় সালাম দুর্গা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরুতেই স্থানীয়রা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুললেও তা তোয়াক্কা করেননি ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বর্তমানে সামান্য বৃষ্টিতেই ব্লকগুলো দেবে গিয়ে ধসে পড়ছে নবনির্মিত সড়কটি। এরই মধ্যে কয়েক দফা মেরামত করা হলেও সড়কের ধস থামানো যায়নি। পানি মারছে না, হিলাইছে না, এমনি হেল করে গেছে, এই যে কইরা যাওয়ার পথে ভেঙে গেছে। সঠিকভাবে কাজ যদি হইতো তাহলে রাস্তা তো দ্রুত যত খারাপ হওয়ার কথা না। ইঞ্জিনিয়ার কোনো দিন এখানে আসেই না, কথা বললে তারপরে বলে যে অন্য জায়গার চেয়ে ভালো করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে। সে অনুযায়ী গত 4 জুলাই ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শনের পর রাস্তার দুর্দশা দেখে দ্রুত মেরামতের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। সয়েলের বিষয়টি মাথায় নিয়ে টেস্টের রেজাল্টটি নিয়ে এখন এমনভাবে নির্মাণ করা হবে যাতে গাড়ি চাপিয়ে যদি যায় বা ভারী যানবাহনও যদি চলাচল করে রাস্তাটি ভবিষ্যতে আর ক্ষতিগ্রস্ত হবে না। নদী তীরবর্তী হওয়ায় রাস্তায় এমন ভাঙন স্বাভাবিক ঘটনা বলে জানান ঠিকাদার। অপরদিকে ঠিকাদারের জামানত রাখা 90 লাখ টাকা দিয়েই সড়ক মেরামত করা হবে বলে জানায় উপজেলা প্রকৌশল বিভাগ। একটা হাই কোয়ালিটির কাম হয়েছে, কনসালটেন্টের টিম দাঁড়াই থাকে কাম করাইছে। সাইড হইলো ওইটা খাল আছে, বেশি বৃষ্টির কারণে সাইডে খালে হয়তো একটু কাটিং হয়েছে, এই জন্য তো সমস্যা নাই। ক্যারেজের রাস্তাটা ছিল না, একদম নতুন মাটি ভরাট করে এই অংশটা তৈরি করা হয়েছিল। আগে খালেরই অংশ ছিল বলা যায়, নতুন মাটি ভরাট করে যেহেতু কাজ করা হয়েছে, এটা একটা সিজন গেলে দেন এটা স্টেবল হয়ে যাবে। তা আমরা লাকি যে এটা জামানতের সময়ের মধ্যে ঘটেছে, তাকে দিয়ে আমরা এটা শীঘ্রই ঠিক করতে পারবো। গাজীপুর জেলা শহরের সঙ্গে শিল্পাঞ্চল শ্রীপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে 5 কিলোমিটার সড়ক নির্মাণের ব্যয় ধরা হয় 9 কোটি টাকা। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। ধীরগতিতে চলছে চাঁদপুর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ। এতে করে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। স্থানীয়রা বলছেন বাঁধের সংস্কার কাজ শুরুর পর থেকে বন্ধ হয়েছে মেঘনার ভাঙন, তবে ধীর গতিতে চলায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে শঙ্কিত তারা। কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যে সংস্কার কাজে সুফল পেতে শুরু করেছেন স্থানীয়রা। কিছুটা ধীর গতি হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশা তাদের। বিস্তারিত তালহা জুবাইরের প্রতিবেদনে। মেঘনার ভাঙন থেকে রক্ষায় 2024 সালের এপ্রিলে শুরু হয় চাঁদপুর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ। বর্তমানে মাদ্রাসা রোড লঞ্চঘাট থেকে পুরানবাজার রণগোয়াল পর্যন্ত 3.22 কিলোমিটার বাঁধের সংস্কার কাজ চলছে। ডাম্পিং করা হচ্ছে বালি ভর্তি জিও ব্যাগ ও পাথরের তৈরি ব্লক। তবে কাজের গতি ধীর হওয়ায় 4 বছর মেয়াদী প্রকল্পের প্রায় 3 বছর শেষে কাজ হয়েছে মাত্র 49 ভাগ। 2019 থেকে 2024 সাল পর্যন্ত শহর রক্ষা বাঁধের পুরানবাজার অংশে অন্তত 1000 মিটার এলাকা ভাঙনের শিকার হয়। এতে শতাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয় মেঘনায়। বাঁধ সংস্কার কাজ শুরুর পর থেকে বন্ধ রয়েছে মেঘনা নদীর ভাঙন। নদী পাড়ের হাজারো বাসিন্দা তাদের পূর্বপুরুষের ভিটায় বসবাসের স্বপ্ন দেখছেন। মান ঠিক রেখে নির্ধারিত সময়ে সংস্কার কাজ শেষ করার দাবি তাদের। বর্ষা সিজনে ভয় থাকতো যে কখন নদী যেন ভেঙে যায়, আমরা কোথায় যে থাকবো, সবসময় আমাদের এই চিন্তাটা মাথায় থাকতো। এই বাঁধ এমন আছে, নদী ভাঙার রোধ কমতে পারে। 2-3 বছর আগে যখন নদী ভাঙছে তখন তো আশা ভরসা ছিল না থাকতে পারেন। নদীর বাঁধ বানানোর
কারণ এখন আশা আছে যে থাকতে পারবো। কাজটা দ্রুত শেষ করে দেয়, তাই আমরা আশাবাদী করি বসত বাড়ি গড়লে ভিটা বাড়ি গড়লে আমরা এখানেই থাকতে পারবো। নদী ভাঙনের কারণে পুরানবাজারের ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুবিধা থেকে বঞ্চিত। নদী ভাঙন রোধ হলে ব্যবসায় গতি ফিরবে, আবারও চাঙা হয়ে উঠবে ঐতিহ্যবাহী এই বাজার, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্য প্রসার বাড়বে, এখানে আমরা ব্যাংক ঋণ পাবো। আমরা আশা করি যে স্থায়ী বাঁধ হয়ে গেলে আমাদের ব্যবসা বাণিজ্যের পুরানো ঐতিহ্য আবার ফিরে আসবে। সুপরিকল্পিত কাজগুলো হচ্ছে এবং যদি ভালো হয় এই কাজগুলোই হয়তো আগামীতে আমাদের হয়তো আশার আলো জ্বলবে যে আমরা আরো ভালোভাবে ব্যবসা বাণিজ্য ভালোভাবে পরিচালনা করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে 19টি প্যাকেজে কাজ করছে 9টি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের গুণগত মান ঠিক রাখতে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। বর্ষায় কাজ কিছুটা ধীর হলেও নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করা যাবে বলে আশা করছেন এই কর্মকর্তা। 2024 সালের বর্ষা পরবর্তী যে আমরা জিও ব্যাগ ডাম্পিং করেছি, পাশাপাশি আমরা ব্লক ডাম্পিং করেছি, সে কারণে কিন্তু 24 সালে একটা বড় বন্যায় কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়নি। এবছরও আশা করতেছি আমরা নিরাপদেই পার করতে পারবো বর্ষাকালটা, এবং এখনই আপনার নদী তীরের মানুষ কিন্তু সুফল ভোগ করতেছে। 2024 সালে শুরু হওয়া বাঁধ সংস্কার প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় 815 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2027 সালের জুন মাসে। তালহা জুবাইর, এখন চাঁদপুর। সময় হলো একটু বিরতির, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন সকাল। কুমিল্লায় প্রাচীন ও দীর্ঘ ডাকাতিয়া নদীর পুরোটা শুধু দখলই নয়, নগরায়নের জাতাকলে দূষিত ও বিষাক্ত হয়ে পড়েছে। কলকারখানা ও মানুষের ব্যবহৃত নানা বর্জ্য ও রাসায়নিকের প্রভাবে দূষিত হয়ে আছে ডাকাতিয়া সহ তার শাখা প্রশাখায় যুক্ত খালগুলো। মরছে মাছ ও জলজ উদ্ভিদ। দুর্গন্ধে পানিতে নামতে পারছে না নদী তীরের মানুষ। খালেদ সাইফুলের প্রতিবেদনে বিস্তারিত। কুমিল্লা সদর দক্ষিণ এবং লালমাই উপজেলায় বর্ষার পানি যে খাল দিয়ে ডাকাতিয়া নদীতে প্রবাহিত হচ্ছে সেটি গুঙ্গাইজুরি খাল। 24.5 কিলোমিটার খালটি একসময় স্থানীয় জনপদের কৃষি ও অর্থনীতির প্রধান উপজীব্য ছিল। স্থলপথের উন্নয়নের আগে এটি নৌপথ হিসেবেও ব্যবহার হতো, কিন্তু খালে প্রবাহিত কলকারখানার বিষাক্ত বর্জ্য পুরো খালটি দূষিত করে ফেলেছে। শুধু তাই নয়, এই পানি প্রবাহিত হয়ে ডাকাতিয়া নদীর পানিকেও করেছে দূষিত। কলকারখানার বিষাক্ত বর্জ্যে পানির ঘনত্ব এতটাই বেড়েছে যাকে পোড়া মোবিলের সাথে তুলনা করা যায়। পানির খুব নিকটে দাঁড়িয়ে অনুভব করছি এখানে দুর্গন্ধে টেকা দেয়, যা স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করছে। যেই পানি কৃষক এবং মৎস্যজীবী মানুষের জন্য আশীর্বাদ হওয়ার কথা ছিল, সেটি এখন অভিশাপে রূপান্তর হয়েছে। শহর ও আশপাশ এলাকার বিভিন্ন বর্জ্য এসে পড়ছে নদীতে। এতে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। পরিবেশ বিপর্যয়ের কারণে বেকার হয়েছে এই অঞ্চলের কৃষি এবং মৎস্য নির্ভর মানুষেরা। অনেক দুঃখজনক, এই যে আমরা প্রতিবেশীরা আছি, এটার গন্ধে আমরা টিকতে পারতেছি না। কলকারখানার পানি আসা মানে পুরা ময়লা হয়ে গেছে, এটাতে কেউ নামতে পারে না, নামলেই আপনার গা চুলকায়। ভারত থেকে নেমে আসা নদীটি নতুন ও পুরাতন ডাকাতিয়া নামে দুটি ধারায় প্রবাহিত হয়েছে। নতুন ডাকাতিয়া সদর দক্ষিণ, লালমাই, লাকসাম, মনোহরগঞ্জ, শাহরাস্তি ও হাজীগঞ্জ হয়ে 141 কিলোমিটার অতিক্রম করে চাঁদপুর গিয়ে মেঘনা নদীতে মিলেছে। এ নদী তার ঐতিহ্য হারিয়েছে বহু আগেই। এ নিয়ে ক্ষোভ স্থানীয়দের। পানিটা প্রচণ্ড ভোগান্তি দিচ্ছে কৃষিতে জমি, এই পানি যদি দেওয়া হয় ধান নষ্ট হয়ে যায়। মাছ ধরতে পারতেছি না, মাছও ধরতে পারি না, কোনো মাছ থাকে না, মরে যায়, লগে লগে মরে যায়। নদী নয়, যেন ময়লার ভাগার। নদীর এমন বিপর্যয়ে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। এখন আর রিচার্জ হয় না। ইপিজেডের বর্জ্যের কারণে আজকে 20 বছর যাবত শুরু হয়েছে, গন্ধে মানুষ দাঁড়াইতে পারে না। কুমিল্লা শহরের নেতাদের কাছে বললে এটা একটু ভুলও শুনছে বলেও বলে না। নদীটির পুনরায় খনন এবং তার পুরনো রূপ ফেরাতে সরকার প্রকল্প গ্রহণ করছে। নদীর দূষণ রোধে সবার সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন, বলছেন
এই কর্মকর্তা। আমাদের যে পরিকল্পনা, আমাদের ডাকাতিয়া নদীর ড্রেজিংয়ের একটা পরিকল্পনা আছে। আমরা এখানে বর্তমানে সার্ভে করছি, আমাদের এখানে ফিজিবিলিটি স্টাডিও করা হয়েছে। আর তো আমাদের সামনে এই নদীটি খননের পরিকল্পনা রয়েছে। ল্যাব থেকেও প্রতিনিয়ত আমাদের কলকারখানা বসগুলো টেস্ট করা হয়। যদি টেস্টের ক্ষেত্রে দেখা গেলো ফলাফল মানমাত্রা মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা ওদের যদি মানমাত্রা বাইরে থাকে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিই। প্রাণ প্রাচুর্যে ভরা ডাকাতিয়া নদী হারিয়েছে তার রূপ আর চিরচেনা সৌন্দর্য। অবহেলা আর নগরায়নের জাতাকলে দূষিত পুরো নদীর পানি। এ নদী ফিরে পাক তার আপন রূপ, এমনটাই প্রত্যাশা নদীকেন্দ্রিক মানুষের। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। 108 বছরেও সম্প্রসারণ হয়নি নেত্রকোনার 12 কিলোমিটার রেল লাইন। জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত এই রেল লাইন সম্প্রসারণ হলে পর্যটনের পাশাপাশি খুলবে অর্থনীতির নতুন দুয়ার। স্থানীয়রা বলছেন, রেল লাইন সম্প্রসারণ করে নতুন আন্তনগর ট্রেন চালু করা গেলে এই অঞ্চলের অন্তত 10 লাখ মানুষের যাতায়াতে সুফল আসবে। আর সম্প্রতি এলাকাটি পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী আশ্বাস, সম্ভাব্যতা যাচাই করে দ্রুতই রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু হবে। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদী আর সাদামাটির রঙিন সৌন্দর্যের কারণে নেত্রকোনার দুর্গাপুর ভ্রমণ পিপাসুদের কাছে যেন স্বর্গরাজ্য। তবে যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার পর্যটন বরাবরই পিছিয়ে। জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত মাত্র 12 কিলোমিটার হলেও 108 বছরেও চালু হয়নি রেল সেবা। এই পথ রেল লাইনের সাথে সংযুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন 4 উপজেলার অন্তত 10 লাখ বাসিন্দা। দেশ 3 বার স্বাধীন হইল, কিন্তু অদ্যাবধি আমরা রেলের মুখ দেখতে পারি নাই। আমরা নগদে চাচ্ছি জারিয়া থেকে একটা আন্তনগর ট্রেন চালু হোক। ট্রেনের ব্যবস্থাটা যদি দুর্গাপুর আমাদের হইতো তাহলে অনেক সুবিধা হতো। জারিয়া থেকে ময়মনসিংহ রোডে একটি লোকাল ট্রেন দিনে 5 বার আসা যাওয়া করায় প্রতিদিনই স্টেশনটিতে ভিড় করেন হাজারো যাত্রী। কিন্তু সড়কপথে 12 কিলোমিটার পাড়ি দিতে অতিরিক্ত অর্থের পাশাপাশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। দুর্গাপুর থেকে কিংবা নেত্রকোনা থেকে যদি ট্রেনটা দেয় তাহলে হলো আমাদের কম খরচে আমরা আসতে পারি। 3 টানা মিলে প্রায় 5 লক্ষের মতো লোক চলাফেরা করে ঢাকা পর্যন্ত। তো এই 5 লক্ষ লোকের জন্য অনেক সুবিধা হবে। জারিয়া রেল স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের লক্ষ্যে ইতিমধ্যেই স্টেশনটি পরিদর্শন করে 12 কিলোমিটার রেল লাইন সম্প্রসারণের সমীক্ষা যাচাই শেষে দ্রুতই কাজ শুরু হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী। অনেকটা জায়গা একবার করতে হবে, প্লাস এটার বাস্তবায়ন করতে যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কিভাবে অগ্রসর করা যায় সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আমরা এইসব মিটিং করব। তবে আজকে আমরা সরজমিনে সবকিছু দেখে গেলাম। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিকে জারিয়া পর্যন্ত বর্ধিত করতে ইতিমধ্যেই ডিও লেটার পাঠানো হয়েছে। ট্রেনটি চালু হলে শুধু অর্থ আর সময় নয়, সব দিকে সাশ্রয়ী হবে বলে মনে করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল। সময় না শুধু উপকার হবে, সময় বাঁচবে, স্কুল কলেজ ছাত্রছাত্রী রুগী টুগী সব দিক দিয়ে মিলে যোগাযোগ ব্যবস্থা বা নেটওয়ার্কিং যখন উন্নত হয় তখন মানুষের জীবনমানের উন্নত হয়। তো সেটাই করার চেষ্টা করছি। 1912 সাল থেকে শুরু হয়ে 1918 সালে বাণিজ্যিকভাবে শ্যামগঞ্জ থেকে জারিয়া জাঞ্জাল হয়ে দুর্গাপুরের রেল লাইন সম্প্রসারণ করার সিদ্ধান্ত গৃহীত হলেও পরবর্তীতে যুদ্ধসহ নানা সংকটে আজও দুর্গাপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ হয়নি। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। গত কয়েকদিনে টানা বর্ষণ, বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের কারণে দেশের বাজারগুলোতে কমেছে সবজির সরবরাহ। এতে বেড়েছে সবজির দরও। আর এ নিয়ে আরও জানাতে ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে MR রাসেল ও ফেনীর সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত আছেন সোলেমান ডালিম। শুরুতে চলে যাব রাসেলের কাছে। রাসেল, জানাবেন টানা বর্ষণের কারণে বাজারের প্রভাব কেমন পড়েছে আর কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে?
আনি গত এক সপ্তাহে ঝিনাইদহের সবজি বাজারে প্রত্যেকটা সবজির দাম 5 থেকে 10 টাকা এবং কিছু কিছু সবজির দাম 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে দাম বাড়লেও ব্যবসায়ীরা বলছেন যে প্রত্যেকটা সবজি ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম যে সবজি বাজার রয়েছে কোটচাঁদপুর সবজি বাজারে এবং সকাল থেকে এ বাজারের ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের বাজারে প্রত্যেকটা সবজির দাম কিন্তু কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই অঞ্চলের কৃষকরা তাদের জমি থেকে উৎপাদিত সবজি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাজারে আনতে শুরু করে এবং দিনভর কিন্তু নগদ টাকায় বিক্রি করে। আজকে বাজার দরটা যদি একটু জানিয়ে রাখি তাহলে টমেটো প্রকারভেদে 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বেগুন প্রকারভেদে 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ঢেঁড়স প্রতি কেজি 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পটল 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্রত্যেকটা সবজির দাম পাইকারি 5 থেকে 10 টাকা এবং কিছু কিছু সবজির দাম কিন্তু 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে বাজারে এসে সবচেয়ে বেশি যেটি নজর কেড়েছে সেটি হলো কাঁচামরিচ, যা গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকের বাজারে 20 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে আসলে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন যে ভারী বর্ষণের কারণে কিন্তু মূলত দাম বৃদ্ধি পেয়েছে এবং বাজারে কিন্তু সরবরাহ তুলনামূলক কম রয়েছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং তারা আশঙ্কা করছেন যে এমন ভারী বর্ষণ যদি টানা আরও কয়েকদিন থাকে তাহলে যে জমিতে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং আগামী বাজারে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু বৃদ্ধি পাবে। এদিকে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বাজার বিপণন যে কর্মকর্তারা রয়েছে তারা যদি নিয়মিত বাজার তদারকি করে তাহলে যে অসাধু ব্যবসায়ীরা প্রতিনিয়ত যে সবজির দাম বৃদ্ধি সেটি কিন্তু আসলে বেশি নিতে পারবে না। তো এখন পর্যন্ত ঝিনাইদহের যে সবজি বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু আজকের বাজার প্রত্যেকটা সবজির দাম কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা এবং কিছু কিছু সবজির দাম 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের সবজি বাজার থেকে সর্বশেষ। অ্যানি, সবজির বাজারের আরও খবর জানতে এবার চলে যাব ফেনীতে ডালিমের কাছে। ডালিম, সবজির দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা আমাদেরকে জানান। মানে আমাদের সহকর্মী ঝিনাইদহ থেকে যেমনটি বলছিলেন, সবজির যে বৃষ্টি টানা বর্ষণ এবং দেশের বিভিন্ন প্রান্তে জলাবদ্ধতা এবং প্লাবনের ফলে কিন্তু বাজারে সবজির যে সরবরাহ সেটি কমেছে এবং সবজির সরবরাহ কমার কারণে কিন্তু বাজারের সবজির দাম যে সেটি আমরা বেড়েছে আমরা দেখেছি। সপ্তাহের ব্যবধানে আমরা দেখেছি যে সব ধরনের সবজি আমরা 6 থেকে 10 টাকা কেজিতে বেড়েছে। আজকের বাজারে যদি আমরা গিয়ে থাকি, আজকের বাজারে যেটি আমরা দেখেছি যে টমেটো আজকের বাজারে বিক্রি হচ্ছে 240 টাকা, যেটি আমরা গত সপ্তাহে 150 থেকে 140 টাকায় বিক্রি হতে দেখেছি। আজকের বাজারে বরবটি সিম বিক্রি হচ্ছে 70 টাকা, যেটি আমরা গত সপ্তাহেও 50 টাকা বিক্রি হতে দেখেছি। তিত করলা আজকের বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, যেটি আমরা গত সপ্তাহেও 45 থেকে 40 টাকা বিক্রি হতে দেখেছি। বড় শসা, রান্না করা শসা যেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 টাকা, যেটি আমরা গত সপ্তাহে 50 টাকা বিক্রি হতে দেখেছি। চিচিঙ্গা আজকের বাজারে বিক্রি হচ্ছে 50 টাকায়, পটল আজকের বাজারে বিক্রি হচ্ছে 40 টাকায়, গাজর বিক্রি হচ্ছে আজকের বাজারে 180 থেকে 200 টাকায়, ছোট শসা বিক্রি হচ্ছে আজকের বাজারে 70 টাকায়, আখরি বিক্রি হচ্ছে আজকের বাজারে 50 টাকায়, পেঁপে কিছুটা কমে বিক্রি হচ্ছে, যে তাও প্রতি কেজিতে 5 টাকা থেকে 6 টাকা বেড়েছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকায়। ঢেঁড়স আজকের বাজারে 40 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ আজকের বাজারে আমরা দেখেছি যে 150 টাকায় বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে বৃষ্টি এবং টানা বর্ষণ এবং দেশের বিভিন্ন প্রান্তের যে জলাবদ্ধতা তার কারণে কিন্তু উৎপাদিত যে ফসল অনেক ফসল কিন্তু নষ্ট হচ্ছে এবং বিপণনেও সমস্যা হচ্ছে, যার ফলশ্রুতিতে বাজারে যে সরবরাহ সেটি কমছে। সরবরাহ কমার কারণে মূলত সবজির দাম কিছুটা বাড়ছে এবং আরও বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছি কিছু ক্রেতার সাথে, ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, একে তো বৃষ্টি, জলাবদ্ধতা এবং কর্মহীনতা, তার উপর যে পণ্যর যে দাম বৃদ্ধি সেটির কারণে তাদের মধ্যে অস্বস্তি রয়েছে। এই অস্বস্তির কারণে কিন্তু তারা বাজারে এসে বাড়তি টাকা গুনতে হচ্ছে। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত বৃষ্টির কারণে কিন্তু বাজারে যে সবজির যে সরবরাহ সেটি কমেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সবজিগুলো আসছে সেটি কম আসে, সেটি আমরা দেখেছি। আমরা এখন যে বাজারটিতে আছি এটি ফেনী শহরের সুলতান মাহমুদপুর হকার্স মার্কেট, এটি একটি খুচরো বাজার। খুচরো বাজারে আমরা এসে দেখেছি যে প্রভাব সেটি কিন্তু আমরা শহরের ও প্রান্তে দাউদপুরের প্রান্তে যে
এই পাইকারি বাজার রয়েছে সেখানেও আমরা দেখেছি যে সবজির যে দাম বৃদ্ধি সেই প্রভাবটা সেখানেও রয়েছে। সব মিলিয়ে সবজি বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে। ক্রেতারা বলছেন যে বৃষ্টির কারণে মূলত উৎপাদনের যে বিপণন এবং সরবরাহ সেটি কমেছে, যার কারণে দাম বেড়েছে। অপরদিকে ক্রেতারা সবজির দাম বাড়া নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছে। এ ছিল ফেনীর সুলতান মাহমুদ পুর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে সর্বশেষ। সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। আর এর মধ্যে দিয়ে সময় হলো আরও একটি বিরতির, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বুশেহর বন্দর আব্বাস, চাবাহার, শিরিক সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা দেয়া এবং জলপথে তেহরানের অবৈধ দখলদারিত্ব নিরসনে এই হামলা চালানো হয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় হরমুজগান প্রদেশে 2 জেলে নিহত হয়েছে। এছাড়া বিস্ফোরণের শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি এলাকায় সক্রিয় করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালীতে চলাচল করা জাহাজে ইরানের হামলার প্রতিশোধ নিয়েছে যুক্তরাষ্ট্র। আবারও এই ধরনের কিছু ঘটলে এর পরিণতি হবে ভয়াবহ। এর আগে সমঝোতা স্মারকের বিষয়ে প্রশ্নে জবাবে ট্রাম্প বলেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে। ইরান ও ইরাকের 5টি শহরে সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান শেষে তাকে সমাহিত করা হচ্ছে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান মাশহাদে। ইমাম রেজার সমাধির পাশে শায়িত করা হবে খামেনিকে। ইরানের প্রয়াত নেতা আলী খামেনিকে শেষবারের মতো বিদায় জানাতে ইরাকের নাজাফ ও কারবালা নগরীতে জড়ো হন লাখো মানুষ। এদিকে লেবাননের বৈরুতেও খামেনিকে শোক জানাতে সমবেত হন হাজারো মানুষ। এ সময় টেলিভিশনে দেওয়া এক ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেন, ইরানের পাশে সবসময় রয়েছে হিজবুল্লাহ। খামেনির দাফন ঘিরে সপ্তাহব্যাপী জানাজা ও শোকযাত্রার আয়োজন করে ইরান। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। নিচে আরও একটি বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন সকাল। টেস্টের পর সিরিজের প্রথম ওয়ানডেতেও ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার সঙ্গী হয়েছিল বাংলাদেশের। তাই সিরিজ বাঁচানোর লড়াইয়ে বৃহস্পতিবার হারারেতেই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। বিস্তারিত মাহফুজ আহমেদের প্রতিবেদনে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ। মাত্র 142 রানের ছোট্ট টার্গেট পার করতে পারেনি টাইগার ব্যাটাররা। টেস্টের 2 ইনিংসের হতাশার পর ওয়ানডেতেও ব্যাটারদের ছন্দহীনতা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজের দলের জন্য। সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামার আগে অনুশীলনে তাই বেজায় ব্যস্ত টাইগাররা। কেননা সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিভাগকেই ঘুরে দাঁড়াতে হবে। অভিজ্ঞ সৌম্য সরকারের কণ্ঠে সেই প্রত্যয়েরই সুর। আজকে আমরা টিম হিসাবে প্র্যাকটিস করেছি, তো আশা করবো আমরা ব্যাটসম্যানরা সবাই ঘুরে দাঁড়াবো। ফার্স্ট ম্যাচটা লুজ হয়েছে, এখন 2টা ম্যাচ আছে, তো চাইবো সবাই বেস্টটা দিয়ে ম্যাচটা উইন করতে। যদিও ব্যাটারদের দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার মতে জিম্বাবুয়ের বাড়তি বাউন্স, বড় বাউন্ডারি এবং স্বাগতিক পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে মানিয়ে নিতে ভুগছেন বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশে যখন খেলি দেখা যায় যে বাউন্ডারির সাইজটা থাকে 60-65, কিন্তু এই জায়গার বাউন্ডারিটা কিন্তু ছিল অলমোস্ট 75-73। এই জায়গাটাতেই আসলে আমাদের অ্যাডজাস্টমেন্টটা হয়তো বা করতে পারি। জিম্বাবুয়েন ফাস্ট বোলাররা কোয়ালিটি ফাস্ট বোলার, 4টা ফাস্ট বোলারই খুব চমৎকার লাইন লেন্থে বল করছেন, একটা বাউন্স পাচ্ছেন তাদের হাইটের কারণে। অবশ্যই এখান থেকে আমরা কামব্যাক করবো আমি বিশ্বাস করছি। অন্যদিকে প্রথম জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে জিম্বাবুয়ে। নতুন অধিনায়ক রিচার্ড এনগারাভার নেতৃত্বে সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য স্বাগতিকদের। এই ম্যাচ জিততে পারলেই ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে টানা 2 ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে রোডেশিয়ানরা। প্রথম ম্যাচে পেসারদের দাপট ও শেষ দিকের গুরুত্বপূর্ণ জুটিও বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে জিম্বাবুয়েকে।
হারারের একই পেস ও বাউন্স সহায়ক উইকেটে আবারও টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মত সংশ্লিষ্টদের। মাহফুজ আহমেদ, এখন। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ce/ekhon tv।